তোমরা একটু সময় দাও, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দাদা। কি করে ঠিক হবে রে ভাই? আমি যে এই সংসারে একটা অশান্তির সংকেত শুনতে পাচ্ছি। না দাদা না, ওটা তোমার মনের ভুল ধারণা। ওই পরের মেয়েটা হাজার চেষ্টা করলেও তোমার কাছ থেকে আমাকে সরিয়ে নিতে পারবে না, কারণ আমি প্রমাণ করে দেবো যে জল কেটে যেমন দুভাগ করা যায় না, তেমনি তোমার আর আমার সম্পর্কটা কেউ কোনোদিন আলাদা করতে পারবে না দাদা। হ্যাঁ বৌদি, কেউ কোনোদিন আলাদা করতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না। সেই আশাতেই তো আছি রে ভাই। আমার বিশ্বাস বৌমা একদিন নিজেই সংসারে রীতিনীতি মেনে এবারের আদর্শ গৃহবধূ হওয়ার চেষ্টা করবে। আমি ওসব লক্ষ্মী ব্যাটার মানতে পারবো না। আমার যখন যা ইচ্ছা হবে না আমি তখন তাই করব। আর আমার উপরে যদি জোর খাটাতে চান তাহলে আমি ভাস্করকে নিয়ে সত্যি সত্যি এই বাড়ি থেকে আলাদা হয়ে যাব। বাহ 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 বাহ, ভালোটিনা বাহ, কি চমৎকার বললি তুই। একেবারে এই যুগের আধুনিকা মেয়ে বউদের কথাগুলোই তুই বলে দিয়েছিস। দেখো না দাদা, এরা আমাকে মন দিয়ে সংসারটাই করতে দিচ্ছে না। মন দিয়ে সংসার? তুই এইভাবে রং মেখে সংসারে ঘুরে বেড়ালে তুই সংসারের স্বাদটুকু তো খুঁজে পাবি না রে টিনা। দাদা আচ্ছা তুই যাত্রা নাটক দেখেছিস? তাহলে শোন শোন শোন, আরে বাবা, খোলা মঞ্চে রাজা রানী তারা কিন্তু অভিনয় করে, তারা কিন্তু রাজা রানী পোশাক পরেই মঞ্চে উঠে অভিনয় করে। তারা যদি সাধারণ পোশাক পরে মঞ্চে উঠে অভিনয় করত তাহলে এই সমস্ত সাধারণ দর্শক কি তাদের মেনে নিত? ঠিক তেমনি তুই এই সংসার রঙ্গমঞ্চে একটা গৃহবধূর অভিনয় করতে এসেছিস, তা তোর সাজ পোশাক যদি এমন হয় তাহলে এই সংসার কি তোকে গৃহবধূ হিসাবে মেনে নেবে? ঠিক এই কথাটাই তোমাকে বারবার বোঝাতে চাইছি বৌমা, কিন্তু তুমি আমাকে ভুল বুঝছো। টিনার এই সমস্ত ব্যবহার কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না শুভঙ্কর বাবু। তাই প্রয়োজন হলে কি আমরা শাসন করব। তোমরা আমাকে শাসন করবে? দরকার হলে আমি ভাস্করকে নিয়ে এই বাড়ি থেকে আলাদা হয়ে যাব। তা টিনা, তুই আলাদা হবি করছিস, আলাদা হয়ে খাবে কি সেটা তুই একবার ভেবে দেখেছিস? আমার আবার খাওয়ার অভাব কেন? আমার স্বামী তো ইঞ্জিনিয়ারের চাকরি করে। না রে টিনা না, তোর স্বামী কোনো ইঞ্জিনিয়ার নয়, সে আসলে চুপ করুন সত্যবাবু, এই কথাটা আমরা এতদিন গোপন করে রেখেছিলাম, তাই আপনি এই কথাটা জানিয়ে ভাস্করের বিপদ থেকে আনবেন না। তবু বাস্তব সত্যিটা তোর জেনে রাখা উচিত শুভঙ্কর বাবু। তাহলে শোন টিনা, তোর স্বামীকে ইঞ্জিনিয়ার ভেবে তুই ধরাককে সরাক জ্ঞান মনে করছিস, তাহলে বাস্তব সত্যিটা তুই শোন। তোর স্বামী একটা প্রাইভেট অফিসে একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে। না, বেঈমান ভাস্কর, তুমি আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছিলে। শয়তান, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। শয়তান, কিছুতেই না। শোন, আমি তোমাদের এই সংসারে আগুন লাগিয়ে দেব। আগুন। আপনি কি করলেন? কেন জানালেন? আচ্ছা, আমার ভাইটা অশান্তির আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। আমরা তো ঠাকুরপুর কোনো অভাব রাখিনি, ওরা স্বামী স্ত্রী যাতে সুখে থাকে আমরা সেই চেষ্টাই করে গেছি। সে তো আমি সব কিছু জানি শুভঙ্কর বাবু, আমি তো সব কিছু জানি। তবে এই বাস্তব সত্যিটা তো টিনা একদিন না একদিন ঠিক জানতে পারতো, তাই কোনো বড় ধরনের বিপদ হওয়ার আগেই সেটা আমি ওকে জানিয়ে গেলাম। আমি এখন আসি শুভঙ্কর বাবু, নমস্কার। এভাবে কষ্ট পেও না বৈশালী, আজ আমি বুঝতে পারছি এতদিন একটা ভুল সত্য নিয়ে বেঁচে আছি। কি বলছো তুমি? ঠিকই বলছি বৈশালী, যে দেশের মাটিতে শুরু হয়েছে এক নতুন কুরুক্ষেত্রের যুদ্ধ, যে যুদ্ধে আমাদের মতো কৃষ্ণের বাঁশি শুনে কেউ সাড়া দেবে না গো, কেউ সাড়া দেবে না। বলো না, অমন কথা তুমি বলো না গো। ওগো, আমি যে আর সহ্য করতে পারছি না। বৈশালী, আবার গিলতে বসেছিস? কাজকর্ম ফেলে রেখে গিলতে বসেছিস? তোর খেয়াল নেই যে আমার জামা কাপড় কাচতে হবে? দাদা তুমি শুধু আমাকে মারছো কেন দাদা? আমি তো সামান্য দুটো খাচ্ছিলাম। কি আমার মুখের উপর তর্ক করছিস শুয়োরের বাচ্চা? দাদা তুমি? হ্যাঁ আমি। আর একটা কথা বললে চাপকে পিঠে ছাল তুলে নেবো জানোয়ার। দাদা তুমি আমাকে জানোয়ার বললে দাদা? তোমার মধ্যে কি মার হুঁশ বলে কিছুই নেই? না, নেই। সেই তখন থেকে শুধু তর্ক করে চলেছিস। বলছে এত সাহস তুই পেলি কোথায়? মানুষ বলে গো দাদা,
মানুষ বলে একটা কথা তুমি কান খুলে শুনে রাখো দাদা, ভগবান এই পৃথিবীতে অনেক প্রাণীর সৃষ্টি করেছেন, তাই তো সবার উপরে মানুষ। তাই মানুষ কুকুর পোষে দাদা, কুকুর কখনো মানুষ পোষে না। তাই আমি বলছিলাম কি দাদা, কে কে তোর দাদা? আমি তোর দাদা নইয়া, তুই আমার ভাই নোস, তুই হলি এ বাড়ির একটা চাকর। কি বললে দাদা? আমি এ বাড়ির চাকর? হ্যাঁ, তুই একটা চাকর, চাকর আর চাকর। তাই বলছি চুপচাপ দাঁড়িয়ে না থেকে চাকরের কাজ কর। যা বাজার থেকে গিয়ে এই জুতো জোড়া দুটো ভালো করে পালিশ করে নিয়ে আয়। কিরে দাঁড়িয়ে রইলি যে? আমি বলছিলাম বাড়িতে ব্রাশ তুলে দিয়ে ভালো করে ঘষে ঘষে এই জুতো জোড়া যদি আমি পালিশ করে দিই। আরে বাবা, বাড়িতে তো এতদিন ঘষাঘষি করলি আর ঘষে ঘষে জুতো দুটো যা অবস্থা করেছিস না, ও দুটো পরে আর বাইরে বেরোনো যায় না। দাদা দেখলি তো সামান্য জুতো জোড়া পালিশ করার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেটাও তোর মধ্যে নেই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো গো দাদা, তুমি একদমই ঠিক কথাই বলেছো। এ বাড়িতে আমার চেয়ে এই জুতো জোড়ার সম্মান অনেক বেশি গো দাদা। তাই তো এই জুতো জোড়া চকচকে করে পালিশ করা। আর আমি এমন এক হতভাগ্য, এ বাড়িতে সবার মন রাখার চেষ্টা করলেও এই জুতোর বাড়ি আমাকেই খেতে হয়। আমি দাদা এই জুতো জোড়া চকচকে পালিশ করে পায়ে পড়ো, আর আমি আমার মনটাকে ঝকঝকে করে তোমাদের পায়ে সেই জুতো জোড়া নিবেদন করি। তবু তোমরা আমার চেয়ে ওই জুতো জোড়ার সম্মান বেশি দিয়ে আমার পবিত্র মনের পুষ্পাঞ্জলিকে তোমরা ঘৃণা করো। দাদা আমি তোমাদের উচ্ছিষ্ট খাবার খাই, তোমাদের গায়ের পুরনো জামা কাপড় পরি, তোমরা যখন যা বলো তখন তাই শুনি, তবে কেন তোমাদের সামান্য ভালোবাসাটুকু পাই না দাদা? ভালোবাসা না দাদা না, ভাতৃত্বের ভালোবাসা নয়, শুধুমাত্র একটা মনিব তার কর্মচারীকে যতটুকু ভালোবাসে আমি সেইটুকু চাই গো দাদা, আমি সেইটুকু চাই। না বীর না, এই ভালোবাসা তোর পাওনা নয়, কারণ তুই একটা বেজন্মা। বেজন্মা ঘরে বাইরে সবসময় আমার একই কথা বারবার শুনতে হয়। তাই তো মাঝে মাঝে মনে হয় এই সভ্য সমাজের গণ্ডি পেরিয়ে মিশে যাই ওই নোংরা সমাজে। তারপর খুঁজে বার করি আমার ওই বেজন্মা বাপটাকে, তারপর ওর কাছ থেকে জন্ম পরিচয়টা জেনে নিয়ে ওকে জুতো পেটা করি। শরীরে রক্ত আমার টকবক করে ফুটতে থাকে, প্রতিশোধের নেশা জেগে ওঠে। তাই তো শিক্ষিত সমাজের শিক্ষক হয়ে ওই নোংরা মানুষগুলোকে চাবুক পেটা করি। ডাক্তার ছুরি কাছি চালিয়ে মেয়েদের ভ্রূণ হত্যা করছে। তাই তো এই পৃথিবীর কিছু মা তারা বলতে পারে না কে তার সন্তানের বাবা। খোকা, এই খোকা, খোকা তুমি এসেছো মা? হ্যাঁ বাবা আমি এসেছি। তুই এত নিচে নেমে গেছিস, মায়েদের সমালোচনা করছিস। আমি তো তোমাদের জন্য এত নিচে নেমেছি মা। তোর জন্য কেন লোকের কাছে আমাকে এত কথা শুনতে হয়? তুই আমাকে মা বলে ডাকবি না? ওই মা ডাক ফোটার আগে তোর মৃত্যু হলো না কেন? মা, ও মা, কেন ডাকিস? ওই মায়াবী কণ্ঠে আমাকে মা মা বলে কেন ডাকিস? ও মা, মা শোনো না, মা শোনো না, তুমি কষ্ট পেও না মা, তুমি কষ্ট পেও না। আমি আর এ বাড়িতে থাকবো না খোকা। আমার ভীষণ কষ্ট গো মা। কোথায় কষ্ট বাবা? আমার ভীষণ কষ্ট গো মা। কোথায় কষ্ট বাবা? এই খোকা তুই আমার কাছে বস, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বস, আয় আমার কাছে আয়। খোকা মা তুই চিন্তা করিস না, তুই কাঁদিস না, তুই আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়। আমি তোকে ঘুম পাড়ানোর গান শুনিয়ে দিই। ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে, ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে, গল্প
ও মা, মা গো, মা, মা তুমি আমাকে একা রেখে কোথায় হারিয়ে গেলে মা? মা তুমি দেখা দাও, মা, মা তুমি দেখা দাও, তুমি দেখা দাও। নাটক বন্ধ কর ভাই। বাজার থেকে বাজারের ব্যাগটা নিয়ে এসে তুই বাজার করে নিয়ে আয়। না, আমি বাজারে যাব না। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এখান থেকে আমি এখনই বেরিয়ে যাব, এখনই আমি চলে। কি তোর এত বড় সাহস? দেখ আজ তোকে আমি কি করি তুই দেখ। এই! দাদা বাবু, আপনি আর ছোট দাদা বাবুকে মারবেন না দাদা বাবু। সেই ছোট্ট থেকে শুধু যন্ত্রণা পেয়ে গেল। আচ্ছা, আমি কি করব বলতো? এটাই তোর পাওনা, কারণ ও একটা বেজম্মা। কাকা, দাদা বাবু তুমি এসেছো কাকা? হ্যাঁ দাদা বাবু। আজ আমার ভীষণ কষ্ট গো কাকা। দাদা বাবু, আমার মায়ের জন্য আমার ভীষণ কষ্ট। ছোট দাদা বাবু, জানো কাকা, আজ না মা আমার সাথে দেখা করতে এসেছিল। ও তাই বুঝি? আসবি তো বাবা, আসবি। আজ তো তোমার জন্মদিন। এই জন্মদিনে কোনো মা কি তার সন্তানকে ভুলে থাকতে পারে? মা এসে কি বলেছিল খোকা? মা বললো, খোকা তুই একদম চিন্তা করিস না, আমরা সব সময় তোর সঙ্গে থাকবো। ও, তাই বুঝি? আর জানো কাকা, মা আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়ানি গান শুনিয়েছে। ঠিক আছে, ওসব বাদ দিয়ে আজ তো তোমার জন্মদিন। তোমার জন্মদিনে একটু পায়েস এনেছি, তুমি খেয়ে নাও খোকা। ও কাকা, কাকা দাদা বাবু, তুমি আমাকে খাইয়ে দাও না কাকা। দাদা বাবু, আজ মা বেঁচে থাকলে আমাকে খাইয়ে দিত। দাদা বাবু, আজ মা বাবা তো দুজনেই কেউ বেঁচে নেই, তাই সেই ছোট্ট থেকে তুমি আমাকে বুকে পিঠে করে বড় করেছো। দাদা বাবু, তুমি আমার মা, তুমি আমার বাবা। দাও না কাকা, আমাকে খাইয়ে দাও না। জানো কাকা, আমি মায়ের কোলে ঘুমিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পরে আমি উঠে দেখলাম আমার পাশে আমার মা নেই। আমি অনেক ডাকলাম, অনেক খুঁজলাম, কিন্তু আমার মা আর আমার ডাকে সাড়া দিল না গো কাকা। আমার মা আর আমার ডাকে সাড়া দিল না। দাদা বাবু, ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। দাদা বাবু, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। কেউ বলে মা বোনের বেলা, চাপার বোনের ফুলের বেলা। কেউ বলে মা ভোরের বেলা, চাপার বোনের ফুলের বেলা। ফুল কুড়িয়ে কখন যাবে ঠাকুর ঘরে আসে, ভোরের আলো ফোটার আগে খুঁজি ফটো দেখি মাকে, চাপা তলায় ঠাকুর ঘরে বাড়ির আশেপাশে। দাদা বাবু, আমাকে মা ভুলে গেছে, পাই না তাকে আর কোথাও। ও পাখি শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি দাও, আমার মাকে যদি দাও, আমার মাকে যদি মা। ফুল নেবে নাকি বাবুরা? ফুল, ফুলের মালা নেবেন?
গেঁথেছি। ও দিদি, ও দাদা, কথা বলছেন না কেন? এই আলোর স্নেহ মায়া মমতা দিয়ে ভালো ফুলের মালা গেঁথেছি। ফুল নেবে নাকি বাবুরা? ফুলের মালা নেবেন? ও বাবু মশাই, ফুলের মালা নেবেন? ফুলের মালা নেবেন? আমার ফুলের মালা আমি করবো করে দান, আমার ফুলের মালা আমি করবো করে দান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করবো করে দান, আমার ফুলের মালা আমি করবো করে দান, আমার ফুলের মালা আমি করবো করে দান। আমার ফুলের মালা আমি করবো করে দান, আমার ফুলের মালা আমি করবো করে দান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করবো করে দান, আমার ফুলের মালা আমি করবো করে দান, আমার ফুলের মালা আমি করবো করে দান। আমি তোমাকে ধরা দিতে এসেছি আলো। যা শালা, বাজারে এসে করে খাচ্ছ আর তাদের লোকজনকে তুমি চিনতে পারছো? এই চল, বস্তুকে ডেকে পাঠিয়ে। এই শোন, এই আলোর সঙ্গে দেখা করতে হলে তোর বয়সটা কিন্তু এখানে আসতে হবে, কারণ আলো কখনো কারো কাছে যায় না। আরে আলো, তুই জানিস না কার সাথে কথা বলছিস? জানি রে জানি, তোর বয়সের পাঠানো এক পোষা কুত্তার সঙ্গে। আরে আলো, এই কুত্তা যদি একবার পাগলা হয়ে যায় না। আবে হসলা টাইগার, তোর মতো পাগলা কুত্তাকে কিভাবে ঠান্ডা করতে হয় এই আলোর তো ভালোভাবে জানা আছে। আর বেশি বাড়াবাড়ি করলে না সেই দাঁত উপরে ফেলতে বেশি সময় লাগবে না। তাই বলছি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে তোর বসকে গিয়ে বল এই আলোর সঙ্গে দেখা করতে হলে তোর বসকে কিন্তু এখানে আসতে হবে। তুই কিন্তু ভুল করছিস আলো, স্বেচ্ছায় সাপের লাজে পা দিলে তার ফল। আবে হসলা, জানি না জানি, এই আলোটা কোনোদিন ভোলে না। আর তুই কি বললি? সাপ? আরে আমি সাপের বাপ আছি রে বাপ, তাই বেশি বাড়াবাড়ি করলে না মেরে মুখের বদনটা পাঠা। তাই বলছি বাজারের শেষে কেন দেমাগ খারাপ করছিস বল? ব্যবসা ভালো, তাই আমার মনটাও ভালো আছে। তাই বলছি যা যা চলা ফট এখান থেকে। তুই এলাকায় ফুল বিক্রি করে এলাকার বসকে অপমান করবি? এত বড় সাহস তোর? যাদের হারানোর কিছু থাকে না তাদের সাহসটা থাকে বেশি টাইগার। আর ফুল বিক্রি করি বলে মনে করিস না আমার মান সম্মান থাকতে নেই। আর এতই যদি সম্মান থাকে তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে তোর বস হাত পেতে ভিক্ষা নেই কেন রে শালা? আমার বসকে ভিখারি বলে? নয় তো কি, যারা সত্যিকারের ভিখারি হয় না তারা ভিক্ষা করে ও আশীর্বাদও করে যায়, কিন্তু তোর বস তো নিজের পেট চালানোর জন্য এই গরিব দুঃখীদের কাছ থেকে তোলা আদায় করে। আর আমি কিন্তু তাদের সম্মান দিই না। ফট ফট শালা এখান থেকে। শালা ভয়ে পালিয়ে গেল, তা না হলে কি রে আলো, বেড়াস তো গ্রামে গ্রামে নেচে নেচে, তা তোর মুখে এত বড় বড় বুলি কিসে? মুখ সামনে কথা বলবে চৌধুরী বাবু। আমার মুখের উপর চোপা ধোপা দেখেছেন? ধোপা দেখেছি। ধোপার কাজ তো কাপড় কাচা। আমার কাজ হলো আপনার মতো বজ্জাত পুরুষদের কাচা। কি বললি? এই আর একবার যদি কোনো বাজে কথা বলেছেন না তাহলে আপনাকে আমি এখানে দাঁড়িয়ে কেচে পরিষ্কার করে দেবো। পরিষ্কার। তোর এত বড় সাহস? সাহসের আর কি দেখেছেন চৌধুরী বাবু? দরকার হলে আপনাকে আমি স্ত্রী করে দেবো, স্ত্রী। শালা ধিঙ্গি মেয়ে, তার আবার ফাটার। এই চল, তোকে এগুলি আমি তুলে দেবো। চল আমার সামনে চল। ছেড়ে দিন। আদিত্য বাবু, আপনি কি করছেন? আপনি জানেন না একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া শ্লীলতাহানির অপরাধে আপনার কি হতে পারে? কারোর হিম্মত নেই যে আমার চোখের উপরে চোখ রেখে কথা বলে। কই কারো কত সাহস আছে দেখি? আলোকে আমি এখনই তুলে নিয়ে যাবো, বাধা দিক। চল আলো, চল আমার সঙ্গে চল। ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। আলো, আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য যে হয়তো কারো চোখে পড়ে না, কিন্তু জেনে রাখবেন মুখে আমার উসকুস করছে বারুদ, বুকে আমার জ্বলে ওটা দুরন্ত বিশ্বাস। তাই আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি। তুই আমার কালে চড় মারলি আলো। এই তো সবে কাঁচা শুরু করেছে, এরপর দেখবেন মাঞ্জা দিয়ে স্ত্রী করে দেবে। কি হলো আদিত্য বাবু, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন যে? আরে বাবা, মাথাটা তুলে দাঁড়ান। কি করে তুলবো
বলবে মোহিনী দিদিমণি প্রচন্ড ঝড়ের দাপটে যেমন গাছের ডাল ভেঙে মাটিতে নুয়ে পড়ে, ঠিক তেমনি আমার হাতে চড় খেয়ে আদিত্য বাবুর মাথাটা মাটিতে নুয়ে গেছে। এই চলি গো চলি। কোথায় যাচ্ছ আলো? গঙ্গা স্নান করতে গো, গঙ্গা স্নান। গঙ্গা স্নান? ও মা তুমি জানো না কাল আমার বিয়ে, সকালে গায়ে হলুদ, তাই যে হাতে ওই গাধাটাকে চড়িয়েছি সে হাতে হলুদ চুমাবো কি করে বলো তো দিদিমণি? বলি তোকে কে বিয়ে করবে শুনি? সে আপনার মতো কোনো গাধা নয়। ভেবেছিলাম বিয়ে না করে গ্রামের গাধাগুলোকে চড়াবো, কিন্তু বাবার ইচ্ছা পূরণ করতে বিয়েতে যে আমাকে রাজি হতেই হলো। আলো, মানছে না রে দিদিমণি, মানছে না। মনে মনে ঠিক করেছিলাম এই গ্রামের মানুষদের ছেড়ে কোনোদিন কোথাও যাব না, বাবার সেবা করে যাব, কিন্তু বাবার স্বপ্ন পূরণ করতে এই বিয়েতে যে আমাকে রাজি হতেই হলো। ও বাবা, কাল বুঝি তোমার বিয়ে? আমার তো খুব আনন্দ হচ্ছে। তুমি একদম চিন্তা করো না, তোমার বিয়ে হয়ে গেলে তোমার বাবার মুখে হাসি ফুটবে, আর তুমি যখন শ্বশুর বাড়িতে চলে যাবে তোমার বাবাকে আমিই দেখবো। আবি তুমি কি করে ভুলি বলো তো? সেদিন বাবা ভোলানাথের জন্য আনা জল কোনো পাপের চিন্তা না করে তুমি আমার চোখে মুখে ছিটিয়ে দিয়ে আমাকে সুস্থ করে দিলে, তাই তোমার কাছে আমি চিরঋণী। আবে তুই হঠাৎ এখানে? হ্যাঁ গো দাদা, দেখতে এলাম যে আলোকে নিয়ে কি আবার নতুন ফোন দিয়ে আসছো। তার মানে? মানে আমি তো তোমার চিনি, তোমার স্বভাব চরিত্র হিসেবে আমি জানি, তাই আড়াল থেকে দেখলাম যে তুমি অসভ্যতা করতে গিয়ে আলোর হাতে কেলানি খেয়েছো। ঠিক বলেছেন আবির বাবু, আপনার দাদা যে মানুষ হিসেবে ভয়ঙ্কর দেখছেন না, তার চোখ দুটো কেমন রক্তে লাল হয়ে গেছে। শোনো দাদা, তুমি আর মানুষের জীবন নিয়ে মরণ খেলা খেলো না। মনে রেখো, এদেশের মেয়েরা আর বোবা হয়ে নেই, তারা নিজেদের মান সম্মান রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। হ্যাঁ দাদা, দিন পাল্টে গেছে, তাই তোমার মতো মানুষের অন্যায় অত্যাচার আর তারা মুখ বুজে সহ্য করবে না। আর তাছাড়া মাথার উপরে এখনো ভগবান আছেন, এখনো নদীতে জোয়ার ভাটা হয়, এখনো আকাশে শঙ্খধ্বনি উলুধ্বনি হয়, আর সেই সাথে সাথে ভেসে আছে অমর গীতার সেই পবিত্র বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি। আবি তোমার তুমি কোনো ভয় নেই আলো? ঈশ্বর না করুক যদি কোনোদিন কোনো বিপদ তোমার আছে, তোমার পাশে কেউ থাকুক আর না থাকুক, আমিই থাকবো। আমি এই কথা দিয়ে গেলাম, কিন্তু কথাটা মনে রেখো। শুধু তুই একানো রাবির, আমিও সবসময় আলোর সাথে সাথে কি থাকবো। বলে রে? হ্যাঁ গো আলো, জানো তোমার হাতে চড় খেয়ে আমার চেতনা ফিরে গেছে। হ্যাঁ, তাই তো আজ আমি দীপ্তকণ্ঠে ঘোষণা করছি, আজ পর্যন্ত আমি যা করেছি সব ভুল করেছি, আমার চলার পথটাই পুরো ভুল। তাই শুধু তোমার কাছে নয় গো, সমগ্র নারী জাতির কাছে আমি হাত জোড়ে করে ক্ষমা চাইছি গো, ক্ষমা। থ্যাংক ইউ আদিত্য বাবু, নিজের ভুল বুঝতে পারার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ অনুশোচনার থেকে বড় শাস্তি আর কিছু হতেই পারে না। তা খুব ভালো লাগলো আপনার পরিবর্তনে। চলি চলি গো দিদিমণি, চলি গো আলো, চলি। আমিও যাই গো যাই। এই তোমরা সবাই শোনো, আমি যেমন মারদাঙ্গা করতে পারি, তেমন ঝগড়া করতেও পারি, তেমন ভাব জমাতেও পারি। তাই এই যে আদিত্য বাবু, আরে আপনাকে বলছি, কাল আমার বিয়ে, বাবা তো আপনাকে নিমন্ত্রণ করতে আসবে, তবু আমি বলে যাচ্ছি কাল আমার বিয়েতে আপনাকে কিন্তু আসা চাই। আরে বাবা, কেউ না গেলে আমি অবশ্যই যাবো। নিশ্চয়ই যাবেন, নিশ্চয়ই যাবেন। নিমন্ত্রণ রক্ষা করা মানুষের তো একটা কর্তব্য না? কর্তব্য জ্ঞানটা হয়েছে শুনে খুব খুশি হলাম। চলি, নমস্কার। নমস্কার, নমস্কার, নমস্কার। কিন্তু ও তো জানে না যে ও কার। তাই তো মাছটাকে একটু খেলতে দিলাম। এখনই যদি আমি সুতোটা টেনে ধরতাম না, তাহলে সুতোটা ছিঁড়ে যেত। তাই তোকে আমি খেলিয়ে 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 তারপর ডাঙায় তুলব। তাই এর পরের চালটা না, পরের চালটা আমি পরেই বলবো। এই আদিত্য বাবু, আকা বাবু আপনি? হ্যাঁ আমি, জানো তো কাল আমার মেয়ের বিয়ে, ও আচ্ছা। তাই তোমাদের বাড়িতে আমি যাচ্ছিলাম তোমাদের সবাইকে নিমন্ত্রণ করতে। তা বাবা, এখানে নিমন্ত্রণ করলে হবে না তোমাদের বাড়িতে যেতে হবে? আরে বাবা, এখানেই হবে, এখানেই হবে। আর আপনি নিজে যখন ছুটি এসেছেন, তখন কি আমি ওই বিয়েতে না গিয়ে থাকতে পারি? হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই, সে তো ঠিকই।
তা বলছিলাম কি বাবা, থেমে গেলেন? আরে বাবা, আমি তো আপনার ছেলের মতো নাকি, কি বলতে এসেছেন পরিষ্কার করে বলুন, পরিষ্কার করুন। না বলছিলাম বিয়েতে তো অনেক খরচ, তা বাবা তুমি যদি কিছু দিতে, না 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 আমি কিছুদিনের মধ্যে সব শোধ করে দেবো। আচ্ছা কাকাবাবু, কি করে শোধ করবেন? চাকরি তো করেন এই সামান্য কটা টাকা, তাই শোধ করবো বললেই তার শোধ করতে পারবেন না। তার চেয়ে আমি যেটা বলছি কান খুললে শুনে রাখুন, আপনার যেটুকু জমি জায়গা অবশিষ্ট আছে ও তো আপনি আমার কাছে বিক্রি করে দিন। তারপর আপনার মেয়ের বিয়েতে যত টাকা লাগে সব আমি দেবো। আমি না 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 আদিত্য বাবু, ওই জমি আমি তোমাকে দিতে পারবো না। ওই জমিটুকু আমার সম্বল, ওই জমি দিয়ে দিলে আমি থাকবো কোথায়, আমি খাবো কি? না না না, ওই জমি আমি তোমাকে দিতে পারবো না। তাহলে কাকাবাবু, আপনার মেয়ের বিয়েতে আমি একটা টাকাও দেব না। আমি তোমাকে দেখে ভেবেছিলাম যে তুমি সত্যিকারের একটা মানুষ। এখন কি ভাবছেন আমি একটা মানুষ? না 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 মানে কোনো মানে নেই কাকাবাবু, সরাসরি বিয়ের দিন বিয়ের আসরে দেখা হবে। চলি। হায় ঈশ্বর, এখন আমি কি করি, আমি কোথায় যাই?